ইউ আর গোয়িং টু ফার দই। জানিস তো, তোকে নিয়ে সবাই কিন্তু হাসাহাসি করে। তো আই কেয়ার এ ফিগ। আমি কি বিএম এর সঙ্গে প্রেম করছি নাকি? অত হেসো না, বুঝেছ? মেয়েদের ওই বয়সটা ভালো নয়। ওই বয়সে মেয়েরা খুব ইম্পালসে চলে। আমার প্রেমে পড়ে যেতে পারে বলছো? নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি জনপ্রিয় উপন্যাস নীল ঘূর্ণি। উপন্যাসটি পাঠ করবার জন্য অনুরোধ করেছিলেন আমাদেরই এক শ্রোতা বন্ধু শ্রদ্ধেয়া পুষ্পিতা সরকার মহাশয়া। তাকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন কিন্তু। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে নীল ঘূর্ণি প্রথম পর্ব। আজকের উপন্যাসটি প্রাপ্ত বয়স্কদের জন্য। ঝড়ের গতিতে ডিনার সারছিল দইতা। খাওয়া নয়, গলুত্থকরণ। রুটি ছিঁড়ছে, মুখে তুলছে, জল খাচ্ছে ঠক ঠক। বিষম লাগলো হঠাৎ। সামলাতে গিয়ে বুক আবার ধরাস। বোধিসত্ত্ব আজ তাড়াতাড়ি চলে যাবেন না তো? ডাইনিং হল এখন টইটুম্বুর। হোস্টেলে ছাত্রীর সংখ্যা প্রায় 200। ইঞ্জিনিয়ারিং, রিসার্চ স্কলার, পিওর সায়েন্স সব মিলিয়ে জুলিয়ে তাদের অন্তত জনা 70 হলেও মজুত এখন। নৈশ আহারের এটাই পিক টাইম। ডজন খানিক টেবিলে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে মেয়েরা। গড়ে উঠছে ছোট ছোট জোট, ইয়ার মাফিক, সাবজেক্ট মাফিক, কোথাও বা নিছক বন্ধুদের জটলা। দই তার বায়ে সম্পূর্ণা, ডাইনে মৈত্রী, ক্লাসমেট, এমএসসি সেকেন্ড ইয়ার ফিজিক্স। উল্টো দিকে রীতা, 1 বছরের জুনিয়র। সুপর্ণা ক্যান্টিন ডিশের খোপ থেকে একটা ডিম তুলে লোফালুফি করছে। বলল, এই এটা কিসের ডিম বলতো? গোলা পায়রা, অফকোর্স। ওই যে রে, আমাদের কার নিশে যেগুলো দিন রাত বকম বকম করে। মৈত্রী হি হি করে হেসে উঠল। রীতা বিজ্ঞের মতো বলল, এই পায়রার ডিম কিন্তু খুব টেস্টফুল হয় জানিস? কেন রে, তুই খেয়েছিস? আমি কেন খাবো, কিন্তু বেড়ালগুলো খুব রেলিশ করে খায়, আমি দেখেছি। ওমা, পয়জনাস নয় তো? সুপর্ণার চোখে ছদ্মত্রাস। হ্যাঁ, খেলে আবার পেট খারাপ হবে না তোরে? ওহ, কাম অন সুপু, নাথিং উইল হ্যাপেন। বেড়ালগুলো তো দিব্যি হজম করছে। আরে বেড়াল আর মানুষের মেটাবলিক সিস্টেম কি এক নাকি? পাশের টেবিলে বসা দিল্লির মেয়ে অনুষা চেয়ার হেলিয়ে তাকালো। বলল, আরে ইয়ার, ये अंडा थोड़े ही कबूतर का है, मास्ट पे ऑफ छिपकली, आई बेट। ব্যাস, বিচিত্র সব গবেষণা শুরু হয়ে গেল। রাতের মেনু আজ অতি যাচ্ছে তাই। ওই ছুন্নি গুলি সাইজের ডিমের কারি, যার মশলা একদিকে আর ঝোলের নদী আর একদিকে, সঙ্গে ঘাটা ঘাটা সবজি, সম্ভবত তাতে ফুলকপি আলু আছে, আর একটা অজ্ঞাত বস্তুর চাটনি। বস্তুটা তেঁতুলও হতে পারে, আবার আমসত্ত্ব হওয়াও অসম্ভব নয়, কিন্তু সব কটা পদই সমান বিস্বাদ। এই ক্যাম্পাস টাউনশিপের প্রতিটি পাচকই খারাপ রান্নায় একেবারে ডক্টরেট। তবে মেয়েদের সব মোটামুটি জিভে সয়ে গেছে। গুলতানি করতে করতে খেয়ে যায়, কি খায় খেয়ালই থাকে না।
ডিম নিয়ে গবেষণাও এই ভুলে থাকারই একটা অঙ্গ। গোটা হলেই জোর গজল্লা চলছে। কোনো টেবিলে ডিম, মেটাবলিজম, রিলেটিভিটি, কোথাও বা ঐশ্বর্য রাই, ক্লিন্টন, মনিকা লিউনস্কি, কোথাও বা সচিন, আজাহার, সৌরভ, আবার কোথাও বা সলমান, আমির, শাহরুখ। এই টেবিলে ঝর্ণার কলকল, তো ওই টেবিলে ভাঙা রেকর্ডের ঝনঝন। শব্দ বাজছে, বেজেই চলেছে। দইতা এসবের কিছুই শুনছিল না। সে এখন প্রায় বধির এক নারী, যার আনমোনা চোখ ঘুরছে ঘরে, কিন্তু দেখছে না কিছুই। হৃৎপিণ্ডে তার এখন এক অবিরাম লাভডুব। হে ঈশ্বর, যেন দেখা পাই, যেন দেখা পাই। কোনো ক্রমে খাওয়া সেরে চেয়ার ছাড়ল দইতা। টেবিল কেতা মেনে সঙ্গীদের উদ্দেশ্যে ঠোঁট নাড়ল। এক্সকিউজ মি, বাই। সুপর্ণা টেরিয়ে তাকালো। ও মা, তুই আবার ছিলি নাকি এতক্ষণ? মৈত্রীর মুখে বজ্জাত হাসি, স্বর বেশ নিরীহ। ও, তোর তো আবার টাইম হয়ে গেছে না রে? দইতা কথা বাড়ালো না, চোয়াল ফাঁক করলো সামান্য। থালা হাতে এগোলো সিঙ্কের দিকে। এখানে নিজের থালা নিজেকেই তুলতে হয়, নিয়ম। ডাইনিং হল থেকে দইতার ঘর বেশ খানিকটা পথ। হোস্টেলের একেবারে অন্য প্রান্তের দোতলায়। 2 শয্যার কামরা, পরিমিত আসবাব, মাথা পিছু একটা করে খাট আর চেয়ার টেবিল, লোহার। এর বাইরে কিছু লাগলে নিজেরাই ব্যবস্থা করে নেয় মেয়েরা। দইতার একটা বেটে মতন ওয়ার্ড্রোব আছে। রুমমেট চিরশ্রী অবশ্য সে ব্যাপারেও বিন্দাস। দেয়ালে সে কয়েকটা অস্থায়ী হুক লাগিয়ে নিয়েছে। ছাড়া পোশাক সেখানেই অবলীলায় সে ঝুলিয়ে রাখে। ঘরে 2টো আয়নাও আছে, যার যার নিজস্ব। মেয়েরা অন্য মেয়ের আয়নায় নিজের মুখ দেখাটা ঠিক পছন্দ করে না। চিরশ্রী এখনো বিছানায় উপুর, থ্রিলার গিলছে। মেয়েটা রীতিমতো গ্রন্থ কীট। সারাক্ষণ তার হাতে শিফ কিটল ফেইনম্যান, নয় লুডলাম জন, লেকার ফ্রেডরিক ফরসাইথ। ডাইনিং হল, ক্যান্টিন, কমন রুম, কোথাও কখনো তাকে বই ছাড়া দেখেইনি কেউ। দইতাদের ক্লাসে সেই ফার্স্ট গার্ল। ঘরে ঢুকেই দইতা সোজা আয়নার সামনে খচখচ চিরুনি চালাচ্ছে কাঁধ ছোঁয়া স্টেপ কাট চুলে। মুখে ক্রিম থুপল, গালে নাড়াচাড়া করছে অস্থির আঙুল। সময় নেই, সময় নেই। আয়না দিয়েই চিরশ্রীকে দেখতে দেখতে বলল, কিরে, খেতে গেলি না কেন? চিরশ্রী বই থেকে মুখই তুলল না। ছোট্ট 2টো শব্দ শুধু এলো, যা যা, এরপর কিন্তু আর কিছু জুটবে না। এই শোন, আমি একটু আসছি, তুই থাকবি তো রুমে? চিরশ্রী পড়াং করে ঘাড় ঘোরালো, ভ্রুতে ভাঁজ। আজও চললি? দইতা ফিক করে হাসল। আজ দেরি করব না, দেখিস। চিরশ্রীর গোলগাল চশমা পরা মুখে বেশ একটা জন্মগত দিদি দিদি ভাব আছে। গির্জার পাদ্রির স্বরে বলল, ইউ আর গোয়িং টু ফার দই। কতদূর আর গেছি? টুক করে ঠোঁটে ন্যাচারাল শাইন লিপস্টিক বুলিয়ে নিল দইতা। মাত্র তো লাইব্রেরি থেকে মেন গেট, বড়জোর গেট থেকে বাড়ি। কিন্তু তাই বা যাবি কেন? ভালো লাগে তাই, ইচ্ছে করে তাই। ইচ্ছেটাকে এবার রেজিস্ট কর, বুঝলি? পারি না রে। যত সব নেকু নেকু কথা। চিরশ্রী বাবু হয়ে বসল। জানিস তো, তোকে নিয়ে সবাই কিন্তু হাসাহাসি করে। তো আই কেয়ার এ ফিগ। আমি কি বিএম এর সঙ্গে প্রেম করছি নাকি? আই ডু অ্যাডমায়ার হিম। ওর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। ঝটপট ওয়ার্ড্রোব খুলল আর বন্ধ করল দইতা। দুধ সাদা স্বচ্ছ ওড়না বিছিয়ে নিল কাঁধে। লঘু স্বরে বলল, আর যদি কারোর মনে মনে ইচ্ছা থাকে তাহলে সেও যেতে পারে। আমি জানি অনেকেই বিএম এর জন্য ফিদা, এই আমাদের ক্লাসেরই,
পরপর নাম করে যাব? হতে পারে, তবে তোর মতো খুকিপানা কিন্তু কেউ করবে না। চিরশ্রী অভিভাবকের মতো গম্ভীর। দেখ দই, মেঘে মেঘে তো অনেক বেলা হয়েছে। এই বয়সে আর আইডল ওরশিপ মানায় না। এগুলো হলো টিনেজ সিন্ড্রোম। দইতা আর তর্কে গেল না। পরনের মেরুন কামিজ ঝটপট ঝাড়ল আলগা হাতে। টেবিল থেকে ছো মেরে একটা বই তুলে নিল। আরো বার কয়েক ঘাড় এলিয়ে ঘাড় সোজা করে দেখে নিল নিজের পান পাতা মুখ, এক লহমায় আলোর গতিতে। ভেজানো দরজা হাট করতে করতে কথা চুলল। এই শোন, আমি কিন্তু রুম কি নিয়ে বেরোলাম না। হরিণ পায়ে হাঁটছে দইতা। সুছন্দ গতিতে পার হয়ে গেল থার্ড ইয়ার কেমিক্যালের 3 তর্করত যুবতীকে। করিডোরে সুতনুকা আর রাগিনী মৌজ করে সিগারেট খাচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস টেনে পোড়া তামাকের পুরুষ গন্ধটা বুকে ভরে নিল। কমন রুম থেকে ভেসে আসা চাক ভাঙা মৌমাছির ধ্বনি ক্ষীণ ক্রমশ। দইতা এখন খোলা আকাশের নিচে। গেটের সামনে পিচ রাস্তা, আইনস্টাইন সরণি। রাস্তাটা ভারী সুন্দর। দুধারের বৃক্ষরাজি চাঁদোয়ার মতো ঢেকে রেখেছে পথ। ফাঁক দিয়ে আকাশ এখানে দেখা যায় কি যায় না। এ রাস্তা শুরু হয়েছে ইউনিভার্সিটির মেন গেট থেকে। এ পথে সার সার ছাত্রছাত্রীদের হস্টেল। মেয়েদের হস্টেল সবার আগে। মেন গেট থেকে বড়জোর 100 গজ দূর। সবে নভেম্বর পড়েছে। এর মধ্যেই এদিকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। দইতার মুহূর্তের জন্য মনে হলো একটা চাদর নিয়ে এলে ভালো হতো। পথ প্রায় নির্জন, বোধহয় ঠান্ডার জন্যই। 2-1টা সাইকেল হঠাৎ হঠাৎ হুস হাস করে চলে যাচ্ছে পাশ দিয়ে। হস্টেলের ছেলেরা চলেছে এদিক সেদিক। অনেকটা দূরে পথ বাতি জ্বলছে, নিয়নের দুতিতে আলো ছায়ার মতো। কুয়াশা নামছিল। মেন গেটের মুখে এসে দইতা খানিক দাঁড়ালো। রোজই দাঁড়ায়। মুখে যাই বলুক, প্রতিদিন ঠিক এই সময়ে কোত্থেকে যেন একটা দ্বিধা এসে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে তাকে। ভারী হয়ে যায় হাত পা। তার এই হ্যাংলার মতো ছুটে যাওয়া দেখে বোধিসত্ত্ব কিছু মনে করেন না তো? ধুত, লাইব্রেরিতে তো দইতা যেতেই পারে যে কোনো সময়ে। বোধিসত্ত্ব তার শিক্ষক, তার সঙ্গে দুটো কথা বলতে বলতে ফিরতেই পারে দইতা। এর মধ্যে এত কিন্তু কিন্তু কিসের? আর বোধিসত্ত্ব মজুমদারের মতো একজন বিশ্ববিখ্যাত অধ্যাপকের দইতাকে নিয়ে ভাবতে বয়েই গেছে। লতাকে নিয়ে মহিরুহ মাথা ঘামায় না, অস্তিত্বই কি টের পায়? আশ্চর্য মানুষের মন। স্বপক্ষে সাজানো একের পর এক যুক্তি যতই অকাট্য হয়ে উঠতে থাকে, ততই এক গোপন কষ্টে ছেয়ে যায় বুক। ওই কষ্টটাই তাড়িয়ে নিয়ে চলে দইতাকে। মেন গেট পেরিয়ে বৃত্তাকার লন, তা পেরিয়ে ক্যান্টিন, তারপর লাইব্রেরি। নিশীতে পাওয়া মানবীর মতো দইতা ঢুকে পড়ে বিশাল রিডিং রুমে। অজস্র চোখ উপেক্ষা করে মেজেনাইন ফ্লোরে উঠে যায়। সেখানে সার সার কিউবিকল, কাচ ঘেরা। বাঁদিকের একদম শেষের খোপটি প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারের জন্য চিহ্নিত। মহাজগতের জন্ম রহস্য নিয়ে জটিল এক অঙ্কের সমুদ্রে ডুবে থাকেন বোধিসত্ত্ব ওই ছোট্ট 6x6 খোপটায়। সামনে বইয়ের স্তূপ, কাগজের পাহাড়, ইন্টারনেটে সংযুক্ত কম্পিউটার, আর মাথার পিছনে এক জোরালো আলো। দইতা কাচের এপারে দাঁড়ায়। মুগ্ধ চোখে একটুক্ষণ চেয়ে দেখে ধ্যানমগ্ন তপস্বীকে। আলোটাকে মনে হয় যেন দিব্য জ্যোতি বোধিসত্ত্বর শরীর থেকেই যেন বিচ্ছুরিত হচ্ছে। তারপর ধীর পায়ে নেমে আসে হলে। শুরু হয় প্রতীক্ষা। আজ অবশ্য দইতার কপাল ভালো। লন পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতেই অদূরে বোধিসত্ত্ব। দইতা স্থানু। ভাগ্যিস চিরশ্রীর সঙ্গে তর্ক বাড়ায়নি। আর 2 মিনিট হলেই বড় বড় পা ফেলে এগিয়ে আসছেন বোধিসত্ত্ব মজুমদার। দীর্ঘ রিজু কাঠামো, গড়ন খানিকটা রোগার দিকেই, মাজা গায়ের রং, চোখে হাই পাওয়ারের চশমা।
56 বছর বয়স, দেখে অবশ্য একটু বেশি মনে হয় চুলের জন্য। বোধিসত্ত্বর মাথায় এক মাথা চুল, একদম ধবধবে সাদা। মুখে তেমন লালিত্য নেই, বরং বেশ রুক্ষই, কটা কটা। শুধু চোখ দুটি ভারী উজ্জ্বল, কুচকুচে কালো চোখের মণি মোটা লেন্সের আড়ালেও অদ্ভুত দীপ্তিময়। সামনে এসে গেছে বোধিসত্ত্ব। দইতার পাঁজরের নিচে গমকল চালু হয়ে গেল। তালু হঠাৎ শুকিয়ে কাঠ, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাস্তা ছেড়ে একটু সরে দাঁড়ালো দইতা, অস্ফুটে বলল, ফিরছেন স্যার? ক্যান্টিনের বাইরের আলোটা জ্বলছে না, অন্ধকার সামান্য ঘন হয়ে আছে জায়গাটায়। বোধিসত্ত্ব থেমে চোখ কোঁচ খুলেন। ও তুমি, তা লাইব্রেরি যাচ্ছ? হ্যাঁ, মানে না, ওই লাইব্রেরি থেকেই ফিরছিলাম স্যার। আপনাকে দেখে। আপনি স্যার আজ একটু তাড়াতাড়ি উঠে পড়লেন না? আর বলো না, কি যেন একটা অকেশন আছে বাড়িতে, তাড়াতাড়ি ফিরতে বলেছে আজ। বোধিসত্ত্বর কণ্ঠস্বর গমগম করে উঠল। বাইদি বাই, কটা বাজে বলো তো? 8:10। কবজি চোখের একদম কাছে নিয়ে এলো দইতা। না না, 8:12। তাহলে খুব বেশি দেরি হয়নি, হ্যাঁ কি বলো? আপন মনে হাসলেন বোধিসত্ত্ব, হাতে হাত ঘষছেন। চকোলেট রঙের হাই স্লিভ সোয়েটার পরে আছেন, শার্টটাও হাফ হাতা, সম্ভবত ঠান্ডা লাগছে। বুক পকেট থেকে সিগারেট বার করে ধরালেন একটা। দেশলাই কাঠি ফেলতে গিয়ে চোখ দইতার ডান হাতে, বললেন, ওটা কি বই? দইতা এবার ফাঁপড়ে পড়ল। ইস, টেবিল থেকে তোলার সময় মলাটের রংটা পর্যন্ত দেখা হয়নি। বই ছাড়া হাতটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না? চোখ বুজে বলে দিল, অ্যাটমিক স্পেক্টার স্যার। তা কার? লাইব্রেরির। সে তো বুঝেছি, কিন্তু অথর কে? সর্বনাশ, কোনো নাম মনে আসছে না। দইতা ঢোক গিলল। দেখিনি স্যার নামটা, এমনি উল্টোচ্ছিলাম, মনে হলো যে ইস্যু করে নিয়ে যাই। ইস্যু কাউন্টার তো 6টায় বন্ধ হয়ে গেছে। বোধিসত্ত্ব হাঁটা শুরু করল। তুমি তাহলে অনেকক্ষণ এসেছ? দইতা ঢক করে ঘাড় নেড়ে দিল। তোমাদের ডিনার টাইম হয়ে গেছে না? না খেয়ে লাইব্রেরিতে বসেছিলে? এইসব অতি তুচ্ছ জিজ্ঞাসাও বোধিসত্ত্ব মজুমদারের মাথায় আসে? মুগ্ধ দইতা তাড়াতাড়ি মিথ্যে বলে দিল, বিকেলে এক বন্ধু খাইয়েছিল, খিদে হয়নি। ও। প্রশ্ন শেষ। চুপচাপ হাঁটছেন বোধিসত্ত্ব। নিঃশব্দে ছড়িয়ে যাচ্ছে সিগারেটের ধোঁয়া। তামাক পোড়ার প্রিয় গন্ধটা নিঃশ্বাসে মিশিয়ে নিচ্ছিল দইতা। বোধিসত্ত্বর ওই লম্বা লম্বা পায়ে হাঁটা, বচ্চন ভয়েস, হঠাৎ হঠাৎ দমকা হাসি, হঠাৎ হঠাৎ আত্মমগ্ন হয়ে যাওয়া, সবই দইতার কেন যে এত ভালো লাগে। এমনকি ওই সিগারেট টানার উদাস ভঙ্গিটাও। অধ্যাপকদের বাংলো আইনস্টাইন সারণির দিকে নয়, মেন গেটের সামনে দিয়ে একটা আড়াআড়ি রাস্তা ক্যাম্পাস পেরিয়ে চলে গেছে শহরের অভিমুখে। ওই পথে 8 কিলোমিটার টাক এগোলে পরপর শিক্ষকদের বাসস্থান। প্রথমে লেকচারারদের ফ্ল্যাট, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের কটেজ, তারও পরে প্রফেসরদের বাংলো। প্রফেসরদের প্রায় সকলেরই নিজস্ব বাহন আছে। দূরত্বের জন্য কারোর তেমন কোনো অসুবিধে হয় না। বোধিসত্ত্বই শুধু হেঁটে যাতায়াত করেন, গাড়ি থাকা সত্ত্বেও। মেন গেট পেরিয়ে ডান দিকে ঘুরল বোধিসত্ত্ব। ঠিক আছে দইতা, তাহলে চলি। দইতার মন আনচান করে উঠল। এত তাড়াতাড়ি সংঘচ্যুত হবে সে? হোস্টেলে যে ভারী বিবর্ণ লাগবে এখন।
বেশিরভাগ দিনই এখান থেকেই বিদায় নিতে হয় তাকে। বোধিসত্ত্বর বাড়ি পর্যন্ত গেছে সে কালে ভদ্রে। আজও তো বাড়ি পর্যন্ত যেতে পারে, তেমন কিছু রাত তো এখনো হয়নি। অন্যদিন বোধিসত্ত্ব ওঠেনি 9টার পর। দইতা মরিয়া স্বরে বলল, স্যার, কাল আপনি কিন্তু ডিসকাশনটা শেষ করেননি। ডিসকাশন? কি ব্যাপারে বলো তো? ওই যে স্যার, আপনি বলছিলেন না এই সৌরজগৎ ক্রমশ এক গ্রেটার ডিসঅর্ডারের দিকে এগোচ্ছে, এনট্রপি বাড়ছে, ইউনিভার্সটা ক্রমশ এক্সপ্যান্ড করছে। ও হ্যাঁ। বোধিসত্ত্বকে মুহূর্তের জন্য যেন চিন্তিত দেখালো। কিন্তু ও নিয়ে কথা বলতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে, তোমার দেরি হয়ে যাবে, আর তাছাড়া আমারও তাড়া আছে। চলুন না স্যার, হাঁটতে হাঁটতেই শুনি। যাবে এখন ওদিকে? একা একা অনেকটা পথ ফিরতে হবে কিন্তু তোমায়। ক্যাম্পাসের মধ্যেই তো স্যার, অসুবিধার কি আছে? আমরা তো অনেক দিন রাত 12টার সময়ও হাঁটতে বেরোই। তাই নাকি? হ্যাঁ। উদাত্ত হাসিতে অঘ্রাণের রাত দুলে দুলে উঠছে। একটু দূরের ছায়া ছায়া কুয়াশা সহসা যেন ফিকে হয়ে গেল। 4-5টা ছেলে মেয়ে লাইব্রেরি থেকে কথা বলতে বলতে ফিরছে। গতি মন্থর করে ঘুরে ঘুরে তাকাচ্ছে এদিকে। বোধিসত্ত্বকে এই বিশ্ববিদ্যালয়ের সকলেই প্রায় চেনে। ছাত্রছাত্রীদের মুখে সম্ভ্রম আর বিস্ময়। এক ঝলক ছেলে মেয়েগুলোকে দেখে নিয়েই দইতা মুখ ঘুরিয়ে নিল। দেখুক দেখুক, যত খুশি দেখুক। বোধিসত্ত্ব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পা ফেলছেন, দ্রুত গতিতে। তাল মিলিয়ে চলতে অসুবিধে হচ্ছিল দইতার, প্রায় ছুটতে হচ্ছে তাকে, হাঁপাচ্ছে অল্প অল্প। বোধিসত্ত্বর কিন্তু খেয়ালই নেই। যেতে যেতে বললেন, হ্যাঁ, কাল যেন কোথায় শেষ করেছিলাম? ওই যে স্যার, জগৎ সৃষ্টিতে বিশৃঙ্খলার ভূমিকা, আর সেই বিশৃঙ্খলার মধ্যেও কিভাবে নিয়ম লুকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট। বোধিসত্ত্ব মাথা ঝাঁকালো। ওপরে মেঘহীন আকাশ তারায় তারায় খচিত, সেদিকে একবার চোখ তুলে দেখে নিল। তারপর হঠাৎই বলল, তুমি ঈশ্বরে বিশ্বাস করো? ঈশ্বর? প্রশ্নটা যেন ঠিক বুঝতে পারল না দইতা। হ্যাঁ, ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, জিহোভা, যাকে আমরা ইমাজিন করি অ্যাজ ক্রিয়েটার অব দিস ইউনিভার্স। উপনিষদের ভাষায় যাকে বলে ব্রহ্ম। বাই দি বাই, তুমি উপনিষদ পড়েছ? না তো স্যার। তার মানে তুমি ঈশ্বর বিশ্বাসী নও। কি বললে যে বোধিসত্ত্ব মজুমদার খুশি হবেন তা ঠিক বুঝতে পারছিল না দইতা। এসব প্রশ্নের মাথা মুন্ডই বা কি? আমতা আমতা করে সে বলল, না না, ঠিক তা নয় স্যার, বিশ্বাস করি। আমি পরীক্ষার আগে থানে পয়সা ছোড়ার বিশ্বাসের কথা বলছি না। বোধিসত্ত্বর গলা দুন্দুভির মতো বেজে উঠল। আর ইউ আ বিলিভার? তোমার কি মনে হয় যে সমস্ত সৃষ্টির পিছনে এক আদিম মহাশক্তি কাজ করছে? এজলেস, টাইমলেস, লিমিটসলেস এক এনার্জি। কোনো একটা পয়েন্ট থেকে সে একটা সুইচ অন করে ফেলেছে, অ্যান্ড আফটার দ্যাট এভরিথিং ইজ গোয়িং অন অ্যান্ড অন অ্যান্ড অন। শব্দগুলো দইতার কানে অনুরণিত হচ্ছিল। আবিষ্টের মতো সে বলল, হ্যাঁ, মাঝে 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 আমার ঠিক এরকমটাই মনে হয় বটে। হয়? বোধিসত্ত্ব শিশুর মতো খুশি। মনে হয় তোমার? হয়? বাহ বাহ, তুমি তাহলে ব্যাপারটা ফিল করতে পারবে। বলেই সহসা চুপ, যেন নীরবতা দিয়েই অনুভব করতে চাইছেন কিছু। উদ্দাম গতিতে একসঙ্গে 10-12টা সাইকেল চলে গেল পাশ দিয়ে। উচ্চ ঈশ্বরে কথা বলছে আরোহীরা। পরের সেমিস্টারের প্রায় মাস 3 বাকি আছে। ইউনিভার্সিটির ছেলেরা এখন কিছুটা ছাড়া হাত পা। সিনেমা, রেস্টুরেন্ট, বিনোদন খুঁজতে খুঁজতে তারা ছুটছে শহরে। তাদের তুরিয়ান কনভয়টা নৈশব্দের সুর কেটে দিল।
বোধিসত্ত্ব যেন ঈষৎ বিরক্ত, আবার সিগারেট ধরিয়েছেন। দয়িতা মৃদুস্বরে বলল, তারপর স্যার? হ্যাঁ, যা বলছিলাম। বিলীয়মান ছাত্রদের দিক থেকে চোখ ফিরিয়ে নিলেন বোধিসত্ত্ব। বললেন, তুমি কি রিলিজিয়াস গডকে ভাবো না ক্রিয়েটার গডকে ভাবো? সৃষ্টির নিয়মটা কি অদ্ভুত, তাই না? সূর্য যদি একটু দূরে থাকে তাহলে পৃথিবী বরফ হয়ে যাবে, একটু সামনে থাকলে দাউ দাউ করে চলে যাবে। অর্থাৎ সূর্য ইজ প্লেসড ইন আ প্রপার পজিশন। এই সূর্যের আবার ক্ষয় হচ্ছে, কিন্তু ক্ষয়ের রেটটা এমনই মাপা যে পৃথিবী মিলিয়ে গ্রহদের এই পরিবারটা কিন্তু মোটামুটি ঠিকই আছে। এই ব্যালেন্সটা যে করেছে সে কি একজন ম্যাজিশিয়ান নয়? আর আমার প্রশ্ন ঠিক ওইখানেই, জাদুকর এমনভাবে গড়ল কেন? অন্য আর কিভাবে সেই জগৎটা তৈরি করতে পারত বলতো? আদৌ কি অন্য কোনোভাবে গড়া যেত? আকাশ পানে তর্জনী তুললেন বোধিসত্ত্ব। পারতেন না। এই মহাজগতে কোনো চান্স ফ্যাক্টর নেই, যা ঘটছে সবই অবভিয়াস। ঈশ্বর বা ওই ম্যাজিশিয়ানটা হলেন একটা হাত পা বাঁধা পুতুল। গোটা সৃষ্টি এমন এক অঙ্ক যার একটাই মাত্র সলিউশন ছিল। কথাগুলো দয়িতার পুরোপুরি যেন বোধগম্য হচ্ছিল না। সে রিলেটিভিটির তত্ত্ব পড়েছে, মহাশূন্যে দূরত্ব আর সময়ের হ্রাস বৃদ্ধির কথাও তার অজানা নয়। সৃষ্টি রহস্যের সঙ্গে কাল আর মহাশূন্য যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এও তার জ্ঞানের পরিধির মধ্যেই পড়ে। কিন্তু স্যার যেন তার থেকে আরো দুরূহ কিছু বোঝাতে চান। তবে তার মাথায় ঢুকুক আর নাই ঢুকুক, মহাবিষ্টের মতো শুনছিল দয়িতা। হঠাৎই আবিষ্কার করল বোধিসত্ত্বর বাংলো এসে গেছে। এত তাড়াতাড়ি পথ ফুরিয়ে গেল। বোধিসত্ত্বর বাংলোর সামনে অনেকটা বাগান, ঢোকার মুখে লোহার গেট। মহাজাগতিক ঘোর নিয়েই গেটের দিকে এগোলেন বোধিসত্ত্ব। ঘোরের মধ্যেই হাত রেখেছেন গেটে। দয়িতা দাঁড়িয়ে পড়ল। এবার আমি যাই স্যার? হ্যাঁ। ও যাবে? হ্যাঁ, এসো। গেটের আংটা খুলে কয়েক পা এগিয়েও বোধিসত্ত্ব ঘুরে এলেন। হালকাভাবে বললেন, তোমাদের মেয়েদের কি ঠান্ডা ঠান্ডা লাগে না? হ্যাঁ। কেন স্যার? সন্ধেবেলা বেরোলে গায়ে একটা গরম কিছু দিও, এ সময় ঠান্ডা লেগে গেলে অসুখে পড়ে যাবে। নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না দয়িতার। যে মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে অঙ্ক কষতে ভালোবাসে, তার চোখে এই সামান্য কিছুও ধরা পড়ে? বোধিসত্ত্ব আবার বললেন, সাবধানে যেও কেমন, রাস্তাঘাট কিন্তু ফাঁকা হয়ে গেছে। দয়িতা তবু দাঁড়িয়ে রইল 2-4 সেকেন্ড। সিঁড়ি ভেঙে বারান্দায় উঠে গেলেন বোধিসত্ত্ব। এবার পায়ে পায়ে ফিরছে দয়িতা। শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ, রোমে রোমে হর্ষ যাচ্ছে। বোধিসত্ত্ব কোনো দিন তার সঙ্গে এত কথা বলেননি। হোস্টেলে ফিরেই আচ্ছন্ন ভাবটা কেটে গেল। করিডোরে রীতা। তাকে দেখে রীতা তড়িৎ পায়ে এগিয়ে এলো। এই, কোথায় চড়ে বেড়াচ্ছিস? হ্যাঁ, তোর একটা ফোন এসেছিল। দয়িতা অবাক গলায় বলল, আমার? হ্যাঁ, কলকাতা থেকে রঘুদা ধরেছিল, খুঁজছিল তোকে। সঙ্গে সঙ্গে ঘরে ফেরা হলো না দয়িতার। পা চালিয়ে ওয়ার্ডেন অফিসে এলো। রঘুনাথ দত্ত এই অফিসের ক্লার্ক। আসে সন্ধ্যায়, থাকে রাত 9-9:30 অবধি। অজস্র টুকটাক কাজ থাকে হস্টেলের, সারে সেগুলো। আজ খটাখট টাইপ করছে, সম্ভবত কারো কোনো রিসার্চ পেপার। এই কাজে রঘুদত্তর কিছু প্রি ইনকাম হয়। দয়িতাকে দেখেই রঘু বলল, তোমার বাবা এক্ষুনি তোমাকে একটা ফোন করতে বলেছেন। ধুত, কোনো মানে হয়? নির্ঘাত নাইরোবি থেকে কাকা এসে গেছে, শনিবার বাড়ি ফিরতে বলবে বাবা। কত কি করবে ভেবে রেখেছিল এই শনি রবিবারে, এখন সব মাথায় উঠল।
বেজার মুখে খাতায় ফোন নাম্বারটা এন্ট্রি করে ডায়াল ঘোরালো দইতা। বাবা নয়, মা ফোন ধরেছে। উচ্ছ্বাস ভরা গলা, কলকল করছে। দইতাও বেশ হেসেই কথা শুরু করলো। রিসিভার যখন রাখলো তখন মুখ ছাইয়ের মতো সাদা। কাকা আসেননি, বিয়ে ঠিক হয়েছে দইতার, দামি লোভনীয় সুপাত্র। ডোরবেলের আওয়াজে পলকের জন্য চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল রাখি। পলকে ভুল ভাঙল। শব্দটা পরিচিত বটে, কিন্তু সে নয়। বাবুয়া কখনো একবারের বেশি বেল বাজায় না। সেই ধ্বনির রেশও অনেকক্ষণ লেগে থাকে বাতাসে। এই ঘন্টি গৃহস্বামীর। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাখি বারান্দার আলো জ্বালল। দরজা খুলল অভ্যস্ত নিয়মে। বোধিসত্ত্ব ঘরে ঢুকে যাওয়ার পরও একটুক্ষণ দাঁড়িয়ে রইল দরজায়। তারপর ছিটকিনি তুলে দিয়ে ফিরেছে ঘরে, মন্থর পায়ে। বোধিসত্ত্ব সোজা স্টাডি রুমে গেছে। বইপত্র টেবিলে রেখে বাইরে এলো। সোয়েটার খুলতে খুলতে বলল, আজ কিন্তু আমি দেরি করিনি, তোমার কথা মতো তাড়াতাড়ি ফিরেছি। রাখি সোয়েটারটা হাতে নিল, আনমনে বলল, কিন্তু অকেশনটা কি আজ? স্বামীর চোখের দিকে তাকালো রাখি। তোমার মনে নেই? কি বলো তো? আজ কত তারিখ? আজ তো 6 নভেম্বর। বলেই ভ্রু কোঁচকালো বোধিসত্ত্ব। পরক্ষণেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ও, আজ তো বাবুয়ার জন্মদিন। আরে তাই তো। কই বাবুয়া কোথায়? হ্যাঁ, এসেছে? না। রাখি দুদিকে মাথা নাড়ল। কাল অত করে ফোনে বলে দিলাম একবার আসতে। দেখো, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। মিডউইক ক্লাস থাকে তো, কিংবা হয়তো দেখো ওখানে বন্ধু বান্ধব নিয়ে বার্থডে পার্টি করছে। বন্ধু বান্ধব নিয়ে হই হই করবে বাবুয়া? অসম্ভব। বাবুয়া তেমন ধারার হলে কি আর রাখির অত ভাবনা ছিল? ছেলেকে হাতের তালুর মতো চেনে রাখি। ছেলে তার ঘোরতর অমিশুক, ঘর কোনো সেই ছোট্টটি থেকেই। হয় বইয়ে মুখ মুজে আছে, নয় ঘরেই খুটুর খুটুর করছে। বড় জোর বাগানে গাছপালা নাড়াচাড়া। তাও এখানে স্কুলে পড়ার সময় এক আধটা সঙ্গী সাথী ছিল। এই ক্যাম্পাসের প্রফেসর লেকচারারদের ছেলে নয়, টাউনের। ছোটকু, পার্থ, আরো কি যেন সব নাম। কালে ভদ্রে তারাও আসত বাড়িতে। মাধ্যমিকের পর তারাও যেন ক্রমশ উবে গেল। আশা ছিল কলকাতায় পড়তে গিয়ে হয়তো বদলাবে ছেলে, কিন্তু হতস্মি। আরো গুটিয়ে গেল বাবুয়া, আরো। শ্বশুর শাশুড়ির অনবরত এক অভিযোগ, ছেলেকে কি মানুষ করেছ বৌমা? হ্যাঁ, দিনান্তে পুরো বুড়ির সঙ্গে যেচে দুটো কথা বলতেও যে ছেলেটার প্রাণ চায় না। শান্ত আর দীপালিতেও শুধুই হাত উল্টোয়। স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বুঝলে বৌদি, স্ট্রেঞ্জ ক্রিয়েচার। একদিন কলকাতায় রইল, অথচ রোজ ওই সেম রুটিন, বাড়ি আর কলেজ, কলেজ আর বাড়ি। নো সিনেমা, নো কফি হাউস, নো এন্টারটেনমেন্ট। কি করে যে এই বয়সের একটা ছেলে সারভাইভ করে আছে বৌদি, বুঝতেই পারি না। আর জুলি মিলি তো হেসেই সারা। দাদা ভাই সারাক্ষণ অমন ঘুম ঘুম গলায় কথা বলে কেন গো জেম্মা? 7 বার ডাকলে তবে একবার সাড়া পাওয়া যায় জানো। সেই কিনা আজ পার্টি দিচ্ছে। কি আকাশ কুসুম কল্পনা। কলকাতায় কি একটাও বন্ধু আছে বাবুয়ার? রাখির বুকটা চিনচিন করে উঠল। বোধিসত্ত্ব কত কম চেনে ছেলেকে। হয়তো এটাই স্বাভাবিক, যে মানুষ লক্ষ কোটি আলোকবর্ষ দূরের গ্রহ নক্ষত্রের অবস্থান গণনায় মগ্ন, দুবিগত দূরের প্রাণীকে কি চোখে পড়ে তার? রাখি মুখ ফুটে আর কিছু বলল না। বেডরুম থেকে ধূপ দুরস্ত পায়জামা পাঞ্জাবি এনে রাখলো বাথরুমে। সেখান থেকেই গলা উঠালো,
শোনো, গিজার কি অন করে দেব? বোধিসত্ত্ব সোফায় চিঠিপত্র ঘাঁটতে বসে গেছে। তার বেশিরভাগ চিঠি ইউনিভার্সিটির ঠিকানায় আসে। বাড়িরগুলো সবই প্রায় ব্যক্তিগত, হয় কোনো প্রিয় ছাত্রছাত্রীর, নয় কোনো বন্ধু, সতীর্থ বা আত্মীয় স্বজনের। একটা এয়ারমেল ছিঁড়তে ছিঁড়তে বোধিসত্ত্ব অন্যমনস্ক স্বরে বলল, গিজার কেন? জল কিন্তু কনকন করছে, গরম জলে হাত মুখ ধোয়াই তো ভালো। তা দাও চালিয়ে, তবে 2-3 মিনিটের বেশি কিন্তু নয়, জল একটু উষ্ণ হলেই বন্ধ করে দেবে। বাথরুম থেকে বেরোতে গিয়েও থমকালো রাখি। সোপ কেসে সাবান নেই, এক্ষুনি এসে হাঁক ডাক শুরু করবে বোধিসত্ত্ব। কাবার্ড খুলে গ্লিসারিন সাবান বের করে রাখলো একটা, বাথরুমের দরজার সামনে রাবারের চটিটা সাজালো, শাল এনে ভাঁজ করে ঝুলিয়ে দিল সোফার কাঁধে, সেন্টার টেবিলে এগিয়ে দিল পরিচ্ছন্ন ছাইদান। বোধিসত্ত্বর সব কিছুই ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক জায়গায় ঝুঁকিয়ে যেতে হয়, না হলেই বিরক্ত হয় মানুষটা। সে দাড়ি কামানোর ব্রাশই হোক কি চিরুনি কিংবা রুমাল মোজা, আরো কত যে ফরমায়েশ আছে, কোনোটা নীরব, কোনোটা উচ্চকিত। ঘন্টায় ঘন্টায় চা, কফি, খাবার টেবিলে মাপ মতো গরম তরিতরকারি, পড়ার টেবিলে লাইটার, সিগারেট, পায়ের কাছে ওয়েস্ট পেপার বাস্কেট, শরীরের চাহিদা মতো রাখির জেগে থাকা বা ঘুমিয়ে পড়া, সব কাজেই রাখি অতি নিপুণা। কিছুটা অভ্যাসে, কিছুটা ভালোবাসায়, আর অনেকটাই শ্রদ্ধায়। তার দীর্ঘ 24 বছরের সুখী বিবাহিত জীবন তাকে অনেক কিছুই শিখিয়েছে। সে জানে সে একটা হেঁজিপেঁজি লোকের বউ নয়। রাখি মজুমদার এক বিশাল মাপের মানুষ, বোধিসত্ত্ব মজুমদারের সৌভাগ্যবতী স্ত্রী। এই মানুষটার সেবা করা মানে ধন্য হয়ে যাওয়া। দুনিয়ায় কটা মেয়ের আর এমন কপাল হয়? তবে হ্যাঁ, সেও এখন আর কচি খুকিটি নেই। মেঘে মেঘে তারও তো বেলা বেড়েছে। সামনের মার্চে সে হবে পুরো 50। শরীরে নিয়ম মাফিক আধি ব্যাধি দেখা দিয়েছে, মাথা জ্বালা করে, কোমর হাঁটুতে ব্যথা, অল্পতেই হাঁফ ধরে, ক্লান্তি আসে। তাও ভাগ্যিস প্রেশার, সুগার নেই। তার তন্নি শ্যামা শিখর দর্শনা চেহারাও এখন বেশ ভারীর দিকে। বোধিসত্ত্বর মতো পুরো চুল সাদা না হলেও তার মাথায় এলোমেলো রূপলি দাগ। কিছুকাল আগেও সংসারের কাজকর্ম একা হাতে সারত রাখি। ঠিকই লোক ছিল, ঘর মুছত, বাসন মাজত, কাপড় কাচত, ব্যাস ওইটুকুই। ইদানিং রাখি একটা সব সময়ের লোক রেখেছে, রূপচাঁদ, স্থানীয় আদিবাসী, বছর 15 বয়স। ঘরদোর ঝাড়ে, রান্না বান্নাতেও সাহায্য করে, আবার দরকার হলে বাগানে গিয়ে নিড়েনও দেয়। ছেলেটার সব থেকে বড় গুণ, কথা বলে কম। এ বাড়ির মানুষরা স্বল্পভাষী, সে এখানে দিব্যি খাপ খেয়ে গেছে। বোধিসত্ত্ব বেরিয়েছে বাথরুম থেকে। রূপচাঁদকে খাবার দাবার গরম করতে বলে রাখি ডাইনিং টেবিলে এসে বসল। রাতে বোধিসত্ত্ব খুব বেশি কিছু খায় না। রূপচাঁদের হাতে তৈরি গরম রুটি খান তিনেক, সবজি, স্যালাড আর মুরগি মাটন থাকলে 1-8 টুকরো। আজ অবশ্য অনেক পদ। টাউন থেকে বড় বড় গলদা চিংড়ি এনেছিল রূপচাঁদ। তার মালাইকারি, কষা মাটন, কফির রোস্ট, ফ্রাইড রাইস, এছাড়াও আছে পায়েস, পুডিং। রূপচাঁদ সবই সাজিয়ে দিয়ে গেল টেবিলে। খেতে বসে আবার বুঝি ছেলের কথা একবার মনে পড়ল বোধিসত্ত্বর। কোলে ন্যাপকিন বিছোতে বিছোতে বলল, এত কিছু রাঁধলে আর বাবুয়া এলো না কেন, খবর নিয়েছ? ঠিক এই মুহূর্তে বাবুয়ার প্রসঙ্গ আর ভালো লাগছিল না রাখির। আলগাভাবে বলল, নেব। খেয়ে উঠেই ফোন করো, একটা উইশ করে দাও। রাখির গলায় সামান্য ঝাঁজ এসে গেল। সে তো তুমিও করতে পারো। হ্যাঁ ঠিকই তো, আমিও তো পারি। বলেই উঠে পড়েছে বোধিসত্ত্ব। আচ্ছা, এক্ষুনি করছি। এই মানুষের উপর কি রাগ করা যায়?
ঝাঁজ খুলে হেসে ফেলল রাখি। যেভাবে ফোনের দিকে দৌড়চ্ছে, কে বলবে যে ওই মানুষটাই এক মহা পণ্ডিত? শিশু শিশু, একেবারে আলাভোলা শিশু। মিনিট দুদিনের মধ্যেই ঘুরে এলো বোধিসত্ত্ব, মুখ বেজার। ধুত, কলকাতার লাইনে পাওয়া যাচ্ছে না। রাখির মুখে হাসি। তোমার তো উঠলো বাই তো কটক যাই, একটু পরে করো, আগে ধীরে সুস্থে খেয়ে তো নাও। তখন যদি বাবুয়া ঘুমিয়ে পড়ে? বাবুয়া আর অত ছোটটি নেই, 9টা বাজলেই আর ঘুমিয়ে পড়ে না মশাই। রাখি রঙ্গ করার মতো করে বলল, সে এখন অনেক রাত অব্দি জেগে পড়ে। হ্যাঁ হ্যাঁ, বাবা বলছিল বটে। বোধিসত্ত্ব মাথা নাড়াল। পরে তো ইংরাজি, ওতে আর রাত জাগার কি আছে? ও, তোমার ফিজিক্সে বুঝি একমাত্র সাবজেক্ট? ইংলিশ অনার্স কি তুড়ি মেরে পাশ করা যায়? ওকেও কাঁড়ি কাঁড়ি নোটস তৈরি করতে হয়, মেমোরাইজ করতে হয়। তা হবে, আমি তো জানি লিটারেচার লোকে প্রাণের আনন্দে পড়ে। বলতে বলতে হা হা করে হেসে উঠল বোধিসত্ত্ব। শোনো, তোমার ছেলেকে বলো শেক্সপিয়রটা আমার কিন্তু তার থেকে ভালো পড়া আছে। আর এলিয়টও চাইলে ছুটি ছাটা এসে আমার কাছে পড়ে যেতে পারে। মোটামুটি কাজ চালানো গোছের নোটস আমি তৈরি করে দিতে পারি, পরীক্ষায় পাশ করে যাবে। রাখি জানে কথাগুলো বর্ণে বর্ণে সত্যি। ফিজিক্সের নীরস তত্ত্ব আলোচনার মাঝে কি অবলীলাতেই না সাহিত্য থেকে উদ্ধৃতি দেয় বোধিসত্ত্ব। যেন উদ্ধৃতিও নয়, ঠোঁটের ডগায় চলে আসা শব্দগুলো যেন স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছে। শেলি, কিটস, বায়রন, শেক্সপিয়ার, হুইটম্যান, এলিয়ট, রিলকে, রবীন্দ্রনাথ, বেদ, উপনিষদ, কি না গুলে খেয়েছে মানুষটা। যখন ক্লাসেও লেকচার দেয় বোধিসত্ত্ব, ছেলেমেয়েরা নাকি মন্ত্রমুগ্ধ হয়ে থাকে। তবে রাখি এও জানে বাবুয়া মরে গেলেও বাবার কাছে পড়বে না। যদি বা কণামাত্র সেই ইচ্ছা থাকতো, তাহলে মাধ্যমিকে অত ভালো রেজাল্ট করার পর হায়ার সেকেন্ডারিতে আর্টস নিত না ছেলে। প্রসঙ্গটা ঘোরাতে চাইল রাখি। স্বামীর প্লেটে 1 চামচ ফ্রাইড রাইস তুলে দিয়ে বলল, তোমার ছাত্রছাত্রীরা তোমার কাছে পড়ার জন্য পাগল হতে পারে, কিন্তু তোমার ছেলের তো পছন্দ নাও হতে পারে তোমার পড়ানো। তা ঠিক। বোধিসত্ত্ব আবার শব্দ করে হেসে উঠল। আসলে বাবারা ইউজুয়ালি ভালো টিচার হয় না। ছেলের সামান্য ভুল ভ্রান্তি দেখলে বাবারা তাড়াতাড়ি পেশেন্স লুজ করে। সেটা ছেলের পক্ষেও ভালো নয়, আর বাবার পক্ষেও নয়। বোধিসত্ত্বর হাসিতে কি ছেলের প্রতি কোনো অভিমান লুকিয়ে আছে, নাকি শুধুই আত্মাভিমান, অহংবোধ? রাখির মনে আছে, বাবুয়া যখন একদম নিচু ক্লাসে, ছেলেকে নিয়ে মাঝে মাঝে অঙ্ক কষাতে বসত বোধিসত্ত্ব। ওই খেয়াল, একই অঙ্ক 2 ভাবে করে দেখাচ্ছে ছেলেকে, 3 ভাবে, 4 ভাবে, 5 ভাবে। ছেলেকে বলছে, এবার তুই কর দেখি। ছেলে হয়তো 2 ভাবে করলো, কি মেরে কেটে 3 ভাবে। ঠিক এই রকমই তখন হা হা করে হেসে উঠত বোধিসত্ত্ব। তারপর থেকেই ছেলে বাবার থেকে শত হস্ত দূরে, অন্তত অঙ্ক কষার সময়। নিজেও তো আর ছেলেকে নিয়ে এগোয়নি বোধিসত্ত্ব, হয়তো উৎসাহটাই মরে গিয়েছিল। তখন থেকেই কি বাপ ছেলের দ্বন্দ্ব শুরু? কে জানে, হয়তো বাবুয়া ছেলে না হয়ে মেয়ে হলে এত সূক্ষ্ম মান অভিমানের খেলা চলত না। ভাবতে গিয়ে মুখ থেকে বেরিয়ে এলো কথাটা, তোমার একটা মেয়ে থাকলে ভালো হতো। বোধিসত্ত্ব মুখে 1 টুকরো চিংড়ি ফেলে চিবোতে চিবোতে বলল, কেন? এমনি মনে হলো। রাখি হাসার চেষ্টা করল। আচ্ছা, ওই মেয়েটা কে গো? কোন মেয়েটা? ওই যে মেয়েটা তোমার সঙ্গে গেট পর্যন্ত এলো। ও, দইতা, এমএসসি ফাইনাল ইয়ার। দইতা, দইতা নামটা বার কয়েক উচ্চারণ করল রাখি। বাহ,
ভারী সুন্দর নাম তো। হ্যাঁ, একটু আনকমন। মেয়েটা আরো একদিন তোমার সঙ্গে এসেছিল না? ও তো রোজই আসে। রোজ? কই দেখি না তো। এতদূর আসে না, লাইব্রেরি থেকে বেরিয়ে ওই 2-4 পা হয়তো সঙ্গে এলো, তারপর আবার হোস্টেলে ফিরে যায়। আমার কাজের ব্যাপারে ওর খুব কৌতূহল, খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু জানতে চায়। ও, তোমার আন্ডারে রিসার্চ করতে চায় বুঝি? না না, ওর তো স্পেশাল পেপার সলিড টেস্ট। এমনি খুব ইনকুইজিটিভ, ওই থাকে না এক ধরনের স্টুডেন্ট। রাখি মুচকি হাসল। তোমায় খুব ভালোবাসে বুঝি? নিশ্চয়ই লাইক করে, নইলে কি আর সন্ধেবেলা আড্ডা ফাড্ডা ছেড়ে আমার বাণী শোনার জন্য দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, অত হেসো না, বুঝেছ? মেয়েদের ওই বয়সটা ভালো নয়। কেন? কেন আবার কি, ওই বয়সে মেয়েরা খুব ইম্পালসে চলে, অনেক উল্টোপাল্টা কাণ্ড করে বসে। আমার প্রেমে পড়ে যেতে পারে বলছো? শুধু ঠাট্টা না, শুধু ঠাট্টা। আচ্ছা শোনো, এনো তো একদিন মেয়েটাকে, পাগলে কিনা বুঝে নেব। আমাকে নিয়ে এখনো তোমার তাহলে ভয় আছে? হ্যাঁ? বোধিসত্ত্ব বিচিত্র মুখভঙ্গি করল। শুনে কিন্তু বেশ প্রাউড লাগছে, ফিলিং ইয়াঙ্গার। ফের ঠাট্টা? শোনো, পায়েসটা শেষ করো। বোধিসত্ত্ব কথা কানেই তুলল না, স্বভাব বিরুদ্ধ চটুল ভঙ্গিতে চোখ টিপল। না, জোয়ান আছে কিনা আর একবার পরীক্ষা করে নিতে হয়। তা তুমি যুবতী হতে পারবে তো? হঠাৎই যেন বোধিসত্ত্বর চোখে কামনা চিকচিক, দেখছে রাখিকে। দৃষ্টির ভাষা বদলে গেছে। স্বামীর এই রূপ রাখির ভীষণ চেনা। 56 বছর বয়সেও বোধিসত্ত্ব মজুমদার এক প্রবল পুরুষ। প্রায়ই গভীর রাত্রে রাখিকে তীব্র নিরংশায় ছিন্ন ভিন্ন করে বোধিসত্ত্ব। এত বিদ্বান মানুষের মধ্যেও কোত্থেকে যে এত আদিম খিদে লুকিয়ে থাকে, পেরে ওঠে না রাখি। এই 50 বছর বয়সে শরীর যেন আর সাড়া দিতে চায় না, কষ্ট হয়। তবু তাকে নামতে হয় গোপন খেলায়। খেলা না সেবা? যাগ্গে যাক, মানুষটার মস্তিষ্কের কোষগুলো যদি এতে তাজা থাকে, রাখি না হয় কষ্ট করলই একটু। অবশ্য এই মুহূর্তে রাখি সামান্য অস্বস্তি বোধ করছিল। চাপা স্বরে বলল, আহ, হচ্ছেটা কি? রূপচাঁদ শুনলে কি ভাববে বলো তো? বোধিসত্ত্ব হেসে উঠল। হাসতে হাসতেই উঠে দাঁড়িয়েছে। অনেকক্ষণ ধরে কুলকুচি করল বেসিনে। সোফায় বসে সিগারেট ধরালো একটা। টিভি চালিয়ে 5-7 মিনিট খবর শুনল বিবিসির। রিমোট টিপে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ধরল। আগ্নেয়গিরির উপর প্রোগ্রাম হচ্ছে। গলন্ত লাভার স্রোত দেখতে দেখতে দূর মনস্ক হয়ে গেল বোধিসত্ত্ব। টিভি বন্ধ না করে রেখেই চলে গেল স্টাডি রুমে। রূপচাঁদ টেবিল মুছছে, রাখি টুকটাক কাজ সারছিল। রূপচাঁদকে খাবার বেড়ে দিল। মাছ মাংস সব কিছু তুলে রাখলো ফ্রিজে। পুডিংটা একবারও না ছোঁয়া হয়ে পড়ে আছে। বোধিসত্ত্ব ভালোবাসে না বলেই বোধহয় বাবুয়া ভীষণ ভালোবাসে পুডিং। পুডিংয়ের বাটি হাতে নিয়ে রাখির বুকটা আবার টনটন করে উঠল। কাল এটা আর বার করবে না, পরশুও না, যদি শনি রোববারে আসে ছেলেটা। বোধিসত্ত্বর বাংলোটি বেশ প্রকাণ্ডই। বেডরুম স্টাডি রুম ছাড়াও আরো বড় বড় 2টো ঘর, বিশাল বিশাল খাবার জায়গা, বসার জায়গা, এধারে ওধারে বারান্দা, 3-3টে বাথরুম। কাজের লোকেদের থাকার জন্য বাগানে সার্ভেন্টস কোয়ার্টারও আছে। এত বড় বাড়ির ঝঞ্ঝাট অনেক। অজস্র দরজা জানলা বন্ধ করতে হয়। কাচের পাল্লাওয়ালা জায়েন্ট সাইজ দরজা জানলাগুলো টেনে টেনে বন্ধ করলো রাখি, ছিটকিনি তুলে দিল। ক্যাম্পাসে চোর ডাকাতের তেমন উপদ্রব নেই। সারা রাত সিকিউরিটি গার্ড এতল্লাটে পাহারা দেয়। তবু কোনো ফাঁক থাকলেই সর্বনাশ, ইয়া সব মেঠো ইঁদুর ঢুকে পড়বে। বোধিসত্ত্বর স্টাডি রুমের একেবারে ভুট্টি নাশ করে ছাড়বে।
চারিদিক গুছিয়ে রাখি শোয়ার ঘরে এলো। রূপচাঁদ বিছানা করে মশারি টাঙিয়ে দিয়ে গেছে। ইচ্ছে করলে এখনই শুয়ে পড়া যায়, শুলো না। আলগা একটা চাদর জড়িয়ে দরজা খুলে বাইরের বারান্দায় এলো। বেতের চেয়ার টেনে বসেছে। বাইরেটা এখন শীতল, আজও কুয়াশা পড়ছে বেশ। একটু দূরের অন্ধকারে, বাগানে, পাঁচিলের ধারের ঝাঁকড়া গাছগুলোয়, দূরের লাইট পোস্টের গায়ে চাপচাপ কুয়াশা। কুয়াশা মেখে সামনের সরু পিচ রাস্তাও ভারী রহস্যময় এখন। একদম শুনশান পথটা যেন আবছায়া থেকে ক্রমশ গাঢ় অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে। রাখি পথটাকে দেখছিল, অথবা দেখছিল না। পথ বেয়ে তার দুচোখ চলে যাচ্ছে অনেক দূর, সেই কলকাতায়। লেক টেরেসের বাড়ির দোতলার কোণের ঘরখানায় ওই তো এখনো উপুর হয়ে শুয়ে আছে বাবুয়া। বুকের নিচে পাশ বালিশ না? হ্যাঁ, ওইভাবেই তো পড়াশুনো করে বাবুয়া। বই সরিয়ে রেখে চিত হলো, হাত আড়াআড়ি চোখের উপর। কি ভাবছে বাবুয়া? মার কথা। সহসা রাখির চোখ জলে ভরে গেল। 10 বার ডাকলে যদি পা এলো, রাত পোহালেই পালাই পালাই। কেন রে বাবুয়া এমন করিস? কোথায় তোর বাবার সঙ্গে কি হয়েছে, কোন মান অভিমানের পালা চলছে তা তোরাই বোঝ। এই মাটাকে কেন কষ্ট দিস তুই? কত করে মা ডাকলো, তবু তুই এলি না। কেউ বোঝে না একা একা রাখির কি করে যে দিন কাটে। বাবা ছেলে কেউ বোঝে না। সারাটা দিন একটা কথা বলার মতো লোকও নেই। মা! রাখি চমকে তাকালো। রূপচাঁদ। আঙুলে দ্রুত চোখের কোল মুছে নাক টানলো রাখি। হ্যাঁ, যাচ্ছিস তুই? আগে হ্যাঁ মা। ফ্লাক্সে বাবুর জন্য কফি করে রেখেছিস? আগে। আর গরম জল? বাবু কিন্তু এখন ঠান্ডা জল খাবে না। জানি, জল গরম করে জগে ঢেলে দিয়েছি। আচ্ছা যা তাহলে। আর শোন, সকালে গোলাপের গোড়াগুলো একটু খুঁড়ে দিস তো। আগে দেব। তরতরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল রূপচাঁদ। রাখিও আর বসল না, দরজা লাগিয়ে স্টাডি রুমে এসেছে। বড় সেক্রেটারিয়ের টেবিলে মোটা মোটা বই ছত্রাকার। মাথা নিচু করে টেবিল ল্যাম্পের আলোয় কি যেন একটা জার্নাল পড়ছে বোধিসত্ত্ব। স্বামীর পিঠে হাত রাখল রাখি। কি গো, বাবুয়াকে তো ফোন করলে না? বোধিসত্ত্বর চোখ নড়ল না, ঠোঁটও না। শুনছ? রাখি আবার ডাকল। এরপর বাবুয়া কিন্তু সত্যি সত্যি ঘুমিয়ে পড়বে। আহ, বিরক্ত করছো কেন? বোধিসত্ত্ব না তাকিয়েই ঘাড় ঘুরিয়ে নিল। একটা ইম্পর্ট্যান্ট আর্টিকেল পড়ছি। ফোনটা করে এসে পড়ো। মহা জ্বালাতন তো, নিজে করো না। তুমি উইশ করলে বাবুয়া বেশি খুশি হবে। উইল ইউ প্লিজ লিভ দিস রুম? ঠান্ডা রাতটাকে চিরে হঠাৎ খেঁকিয়ে উঠল বোধিসত্ত্ব। এক কথা বারবার ঘেনাচ্ছ কেন বলো তো? দেখছো না আমি ব্যস্ত আছি? যাও এখান থেকে। রাখির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। পায়ে পায়ে বেরিয়ে এসেছে ঘর থেকে। টেলিফোনের কাছে যেতে গিয়েও গেল না, দাঁড়িয়ে আছে স্থির। হিম হিম বিষণ্ণতা ছড়িয়ে গেছে চরাচরে। চুইয়ে চুইয়ে ঢুকছে নিঝুম বাংলোটায়। রাত বাড়ছিল। সকালে আজ কুয়াশা পড়েছিল খুব। রোদ তেমন চড়া না হলেও সূর্য উঠেছে অনেকক্ষণ। ঘড়ির কাঁটা 10 ছুঁই ছুঁই। তবু হিমেল বাষ্পের রেশ এখনো রয়ে গেছে ময়দানে। গাছগাছালির ফাঁকে ফাঁকে ঝাপসা ঝাপসা ভেজা তুলোর চাক। সবুজ মাঠে লেপে আছে ফিকে ধোঁয়া। সৌমিক ফুটপাতে দাঁড়িয়ে ময়দানটা দেখছিল। এই মাত্র সে শেয়ার ট্যাক্সি থেকে নেমেছে।
সঙ্গে সঙ্গে অফিসে ঢুকে পড়া তার রুটিন। কিন্তু ওই দৃশ্যটা তাকে গেঁথে ফেলেছে সহসা। মাঠের ওপরটা তেমন স্পষ্ট নয়, মনে হয় ওদিকে একটা অন্য পৃথিবী আছে। মনে হয় কেন, আছে নিশ্চয়ই। কেমন সেই পৃথিবীটা? একটু কি কম কেজো, কম নিষ্প্রাণ, কম ডাল, কম বোরিং? ভাবনাটা এগোতে পারল না। ঘাড়ের পিছনে বুলডগটার হুঙ্কার শুনতে পেল সৌমিক। ঘেউ ঘেউ ঘেউ, তীক্ষ্ণ, হাড় ঠান্ডা করে দেওয়া আওয়াজ। সৌমিক ঝটাকসে মুখ ফেরালো। নেই, জন্তুটা নিমেষে হাওয়ায় মিলিয়ে গেছে। ছোট্ট একটা শ্বাস ফেলে সৌমিক অফিসের দিকে পা বাড়ালো। যখনই সে একটু একা হতে চায়, তখনই কুত্তাটা শালা ঠিক টুটির পিছনে এসে হানা দেয়। 24টা বছর ধরে এই হয়ে আসছে। আশ্চর্য, একটা বারের জন্য জানোয়ারটাকে দেখা গেল না। একবার ফর ওয়ান্স, একবার যদি কুত্তাটা গর্জন করার আগেই সৌমিক ঘাড় ঘোরাতে পারে। লিফটের সামনে লম্বা লাইন, সারসার নিরেট মুখ, এক ছাঁচে ঢালা। মনে মনে বিষণ্ণ হাসল সৌমিক। সেও তো ওই ছাঁচেরই। উদ্বিগ্ন মুখে সৌমিক কবজি উল্টল। 10টা বাজতে 4 মিনিট 28 সেকেন্ড, 26, 24। সচরাচর সে লেট করে না। আজ কি তবে নিয়ম ভেঙে যাবে? না, খুব দেরি হলো না। 10টা বাজার 1 মিনিট 13 সেকেন্ড আগে সৌমিক চলন্ত খাঁচায় পা রাখল। খাঁচায় আরো গোটা 7 চিড়িয়া। 3 জন তাদেরই অফিসের। ডেপুটি ম্যানেজার 2 পদ্মনাভন আর ক্যাশ কাউন্টারের প্রতীক অনিতা। কিউতে দাঁড়িয়ে চোখে পড়েনি, পড়লেও কেউ কারোর দিকে তাকায়নি। ওই রীতি। এখন 3 জনকেই একটা মাপা হাসি বেটে দিল সৌমিক। হাই, হ্যালো, মর্নিং, ব্যাস আবার যে যার অচেনা। সৌমিকদের অফিস 10 তলায়। সাধারণ অফিস নয়, বিদেশি ব্যাংক। সাইজ বিশাল, কয়েক হাজার বর্গফুট তো হবেই। অফিসের একদিকে গোটা কয়েক বড় বড় চেম্বার আছে বটে, বাকি গোটা জায়গাটাই খোলামেলা। সেখানে অজস্র বেটে বেটে সুদৃশ্য কিউবিকল, একরঙা, বাদামি। প্রায় সব কিউবিকলই কম্পিউটার শোভিত। সৌমিকের খোপটি একেবারে কোণার দিকে, একটু বড় সরই। সে এই ব্যাংকের হাফ ডজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের একজন। রিসেপশন থেকেই সৌমিক দেখতে পেল তার খোপে লোক বসে আছে। দ্রুত পায়ে প্যাসেজ পেরোল সৌমিক। জায়গায় বসতে বসতে বলল, ইয়েস প্লিজ। লোকটা শশব্যস্ত ভঙ্গিতে সোজা হলো। এই তো, আপনি এসে গেছেন স্যার। স্যার শোনার বেশি অভ্যেস নেই সৌমিকের। এই অফিসে পরস্পরকে নাম ধরে ডাকাটাই রেওয়াজ, বড় জোর টাইটেল। সে সিনিয়রই হোক কি জুনিয়র। ক্লায়েন্টরাই বা কজন আর স্যার বলে, বরং উল্টোটাই তাকে বলতে হয়। ওই অফিস ডেকোরামের অঙ্গ। স্বভাবসিদ্ধ বিনীত ভঙ্গিতে সৌমিক আবার বলল, ইয়েস স্যার, বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? লোকটা কাট কাট ভঙ্গিতে বলল, আমাকে মনে পড়ছে না স্যার, ওই যে লাস্ট মান্থে এসেছিলাম, ওই লোন রিপেমেন্ট নিয়ে একটা গন্ডগোল ছিল। কাস্টমাররাও ফেসলেস, তবু মুখটা মনে পড়ল সৌমিকের। সমস্যাটাও, পরপর 3টে পোস্ট ডেটেড চেক বাউন্স করেছিল লোকটার। লয়ারের নোটিশ যেতেই সুরসুরিয়ে এসে 2টো পেমেন্ট মিটিয়েছে। এক্সট্রা ইন্টারেস্ট ছাড়ের জন্য অ্যাপিল করেছিল, কিন্তু ব্যাংক আমল দেয়নি। রুক্ষ না হয়েও সামান্য কঠিন হলো সৌমিক। ইয়েস, আই রিমেম্বার। লোকটা বলল, স্যার,
ওই ইন্টারেস্টের ব্যাপারে প্রেয়ারটা আপনি নেগেট করেছেন। সরি স্যার, আই কান্ট হেল্প, ইটস রুল। হায়ার পারচেজে গাড়ি কেনার সময় আমি তো ডিটেলে আপনাকে ক্লজগুলো বুঝিয়েই দিয়েছিলাম। এখন যা হবে তা ব্যাংকের আইনেই হবে। আগে ক্লজ তো স্যার থাকে অনেক কিছুই, তা বলে ডিসক্রিপশন বলে একটা কথা থাকবে না? হ্যাঁ, আর আপনি স্যার এত বড় একটা পোস্টে আছেন। চাকরিতে প্রথম ঢোকার পরপর এমন ভাষায় অনুরোধ শুনলে বেশ প্রীত হতো সৌমিক। তবে 2 বছরেই তার চামড়া মোটা হয়ে গেছে। সে জানে তার পোস্টার যতই গালভরা নাম থাক, সে একটা ডিগনিফাইড কেরানি ছাড়া আর কিচ্ছু নয়। মাইনে সে পায় অনেক, কেটেকুটেও 22,000 ছাড়িয়ে যায়। কিন্তু ব্যাংক তাকে একটা কারণেই দেয় মাইনেটা। ব্যাংক জানে একটা সৌমিক বসু রায়কে দিয়ে অন্তত 10টা 10,000 ক্লার্কের কাজ ওঠানো যাবে। তবে এই মুহূর্তে নিজের অবস্থানটা কাস্টমারকে বুঝতে দিল না সৌমিক। এটাও অফিস ডেকোরাম। ঠোঁটে একটা আলগা হাসি ঝুলিয়ে বলল, সরি স্যার, এটা ডিসক্রিপশনের কেস নয়, হলে এটা হবে একটা ব্যাড প্রেসিডেন্স, যার জন্য হয়তো আমাদের গাদা গাদা ল সুট ফেস করতে হবে। বাই দি বাই, হোয়াট অ্যাবাউট ইউর থার্ড পেমেন্ট? লোকটা বলল, হ্যাঁ এই তো স্যার, এই যে চেক নিয়ে এসেছি। বলতে বলতে পকেটে হাত ঢোকালো লোকটা। স্যার, কেন এমন ফ্যাকড়া রাখছেন স্যার? হ্যাঁ, আমার তো সব পেমেন্টই ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, একটা ক্লিন চিট দিয়ে দিন স্যার, ব্লু বুকটা ট্রান্সফার করে নি। কটা তো মাত্র ইন্টারেস্টের টাকা, ওই 3,700 সামথিং। কিন্তু ওইটুকুই বা দেবেন না কেন? স্যার, এটা কিন্তু আপনাদের অবস্টিনেসি। 24টা পেমেন্টের মধ্যে মাত্র 3টে গন্ডগোল। লোকটা এবার চোখ ছোট করল, ঘাড় চুলকোতে চুলকোতে হাসলো ধূর্তের মতো। আর ধরুন যদি আমি না দিই, হ্যাঁ কি করবেন আপনারা? কেস করে ওই কটা টাকা উদ্ধার করবেন? ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে যে। হ্যাঁ, ঠান্ডা হাসলো সৌমিক। লোকটাকে এতক্ষণ পরে দেখলো ভালো করে। বছর 45 বয়স, চকচকে কামানো গাল। পোশাক আশাক দেখে প্রাইভেট কোম্পানির সামান্য অফিসার বলেই মনে হয়। মুখে চোখে বেশ একটা সফিস্টিকেশনও আছে লোকটার। সম্ভবত রবীন্দ্রসঙ্গীত শোনে, গ্রুপ থিয়েটার দেখে, বন্ধু বান্ধবদের সঙ্গে রেগুলার মদ খায় এবং কালে ভদ্রে নীল ছবিও দেখে। এদের মেরুদণ্ড মোটেই খুব শক্ত হয় না। এদের থেকে ভেড়ুয়া মার্কা আলু পটল ব্যবসায়ীরাও অনেক বেশি তাকতদার। লোকটা জানে না যে ওই 3,700 সামথিং টাকাটাই কিভাবে সৌমিকদের ব্যাংক উসুল করতে পারে। কোর্ট ফোর্টে যেতে হবে না, ক্লেম আদায় সেকশনে খবর দিলেই সভ্যভব্য পোশাক পরা পেশাদার লোক মাসল দেখিয়ে আসবে। প্রয়োজন হলে গাড়িটাও তুলে নিয়ে আসবে। বৃথা বাক্য ব্যয় করল না সৌমিক। কম্পিউটার অন করে বলল, ওকে, অ্যাজ ইউ প্লিজ। আমরা কিন্তু স্যার আমাদের কাস্টমারদের সঙ্গে সুসম্পর্কই রাখতে চাই। লোকটা কি বুঝলো কে জানে, একটুক্ষণ বসে থেকে চলে গেল। সৌমিক ডুবে গেল কাজে। এই হায়ার পারচেজের চার্জে আসার পর থেকেই ওয়ার্কলোড বেড়েছে খুব। এই শুরু হলো, বাড়ি ফিরতে 8টা-9টা বাজবে। আজকাল এত কেনার ঝোঁক বেড়েছে মানুষের, বাপস, বিশেষত গাড়ি। অবিরাম ডাটা ফিডিং চলছে। ধূসর পর্দায় টিকটিক নাচছে সংখ্যা আর শব্দ। মাঝে মাঝে আসছে লোক, কথা বলছে সৌমিক। আবার মস্তিষ্কের সিগন্যালে চালু হয়ে যাচ্ছে আঙুল। এখন সৌমিককে দেখে বোঝা দায় কোনটা যন্ত্র, সৌমিক না ওই যন্ত্রগণক। কে কাকে চালায়? ঠিক 12টায় কফি এলো। পাতলা গদি আটা অস্বচ্ছন্দ চেয়ারে হেলান দিয়ে প্লাস্টিক কাপে চুমুক মারছে সৌমিক।
নিবেদিতার প্রবেশ। সালোয়ার কামিজের ওড়না কাঁধে গোছাতে গোছাতে সামনের চেয়ারে বসল। এই সৌমিক, নিউজ শুনেছিস? মেয়েদের সঙ্গে কথা বলতে একটু অসহজ বোধ করে সৌমিক। তার চোখে মেয়েরা এখনো দূরের প্রাণী, অন্য গ্রহের বাসিন্দা, ওই না মেশার ফল। সুযোগও হয়নি বিশেষ। সেই ছোটবেলা থেকে সে পড়েছে ছেলেদের স্কুলে, কলকাতার এক নামী ইংলিশ মিডিয়ামে। কলেজও তার কোয়েট ছিল না। হ্যাঁ, ক্লাস 11-এ পড়ার সময় টিউটোরিয়ালে 2-3টে মেয়ের সঙ্গে একটু একটু ভাব হয়েছিল, তবে টেকেনি। গল্প করতে করতে একদিন তারা যেই বাড়ি অবধি এলো, ব্যাস পরদিন থেকে শ্রীমতী কবিতা বসুরায় টিউটোরিয়ালের দরজায় খাড়া। একেবারে পক্ষী মাতার মতো ডানায় আগলে বাড়ি নিয়ে যাচ্ছেন ছেলেকে, যদি মেয়েদের পাল্লায় পড়ে ছেলের রেজাল্ট খারাপ হয়ে যায়। এমকমে কয়েকজন সহপাঠিনী ছিল বটে, কিন্তু কদিনই বা সৌমিক গেছে ইউনিভার্সিটি, তখন তো কস্টিং পরীক্ষার জন্য। তবে নিবেদিতার ব্যাপারটা আলাদা। সেই অর্থে নিবেদিতা ঠিক মেয়ে নয়, সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কার্ডস, পোস্টের মতোই লিঙ্গহীন। যদিও সে শরীরে, পোশাকে, টিপে, চুড়িতে যথেষ্ট পরিমাণে রমণী, তেল কাজলে মোটামুটি সুন্দরীও। বয়সে সে সৌমিকের চেয়ে বছর 2-এর বড়, ম্যারিড, সময়াভাবে এখনো গর্ভধারণ করেনি। নিবেদিতার সঙ্গে বাক্যালাপে সৌমিকের কোনো অসুবিধে নেই। কফির কাপ ওয়েস্ট বাস্কেটে ফেলে সোজা হলো সৌমিক। কি নিউজ রে? আরে একটা বড় সড়ো রিসাফেল হচ্ছে অফিসে, অনেকগুলো হেড নাকি এখান থেকে তুলে নিয়ে যাবে। ও, কোথায়? কোথায় আবার? মুম্বাই অফকোর্স। তা কে কে যাচ্ছে? সন্দীপের নাম শুনলাম, রাজন, এখনো অবশ্য কনফার্ম নয়। নিবেদিতা দুলছে বসে বসে। আমি তো বাবা পাঠালেই চলে যাব। কেন, তোর এখানে ভালো লাগছে না? না তা নয়, কলকাতা চলতা হ্যায়, কিন্তু প্রসপেক্ট নেই। নখ খুঁড়ছে নিবেদিতা, নাক কুচকল, পলকে চোখ উজ্জ্বল। মুম্বাই পাঠালে ডেফিনেটলি ভালো লিফট হবে, বুঝলি? চলে যাবি, কিন্তু হোয়াট অ্যাবাউট রোহিত? আহা, বর আঁকড়ে পড়ে থাকলেই চলবে? আর রোহিত তো শীতের পরে স্টেটসে দৌড়চ্ছে, ওই যে Y2K চক্করে, মিনিমাম 1 বছর থাকবে। নিবেদিতা ঠোঁট উল্টালো। ও সিলিকন ভ্যালিতে দলবল নিয়ে মস্তি করতে করতে কম্পিউটারে 2000 সাল আনবে, আর আমি এখানে শাশুড়ির বৌমাটি হয়ে নার্স কাম আয়ার ডিউটি করব? জোক নাকি? কিন্তু এই যে তোরা দূরে দূরে থাকবি, এতে তোদের কনজুগাল লাইফ এফেক্ট করবে না? কেতাবে জ্ঞান আওড়ালো সৌমিক, ছদ্ম উদ্বেগ মাখা মুখে। পরক্ষণেই কথাটা গিলল। অবশ্য তোদের একটা মার্জিনাল সুবিধা আছে, ইস্যু টিস্যু তো নেই। থাকলে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতাম। তবু অসুবিধে তো হতোই। আরে ধুর, কিচ্ছু না। মেন থিং ইজ আগে লাইফের প্রায়োরিটিগুলো ঠিক করে নিতে হবে। কনজুগাল লাইফ মানে কি শুধু বিছানা আর কম্পানিয়নশিপ? কেন, অ্যামিনিটিস লাগবে না? অ্যান্ড দ্যাট নিডস মানি। তুমি টাকা বানাও, আমিও টাকা বানাই, তুমিও কেরিয়ার গড়ো আর আমিও কেরিয়ার গড়ি, তবেই না একটা স্ট্যান্ডার্ড কনজুগাল লাইফ। বলতে বলতে চোখ টিপল নিবেদিতা। তবে তোকে এসব কি বলছি, তুই তো এখনো বাচ্চা আছিস, কনজুগাল লাইফের সিইও জানিস না। সৌমিক মুচকি মুচকি হাসল। আজ না হয় কাল তো জানতেই হবে, টিপস দে। এর কোনো টিপস হয় না, বুঝলি? নদীতে পড়লে আপনি সাঁতার শিখে যাবি, তারপর নিজের মতো করে কাটো। লঘু আলাপচারিতার সময় শেষ, আবার কাজে বসার ক্যালোরিটুকু নেওয়া হয়ে গেছে। ঝড়ের গতিতে চলে গেল নিবেদিতা।
সৌমিকও কথাগুলো নেড়েচেড়ে দেখার টাইম পেল না। পরপর কাস্টমার আসছে। এখন ব্যাংকের পিক আওয়ার, 2-2:30 অবধি আর মাথা তোলার অবকাশ নেই। ফুরসত মিলল সেই টিফিন আওয়ারে। নিবেদিতা তখন মেমোরি থেকেই মুছে গেছে। পেটে চঞ্চনে খিদে। অফিসে টিফিন বয়ে আনার অভ্যাস নেই সৌমিকের। কিছু একটা আনিয়ে নেয় ক্যান্টিন থেকে। আজও নিল। সবে খাওয়া শুরু করেছে, হঠাৎ ফোন। হাত বাড়িয়ে রিসিভার তুলল সৌমিক। ইয়েস, স্পিকিং। হ্যালো, টিফিন করেছিস? ওহ, মায়ের ফোন। সৌমিকের ভ্রু কুঁচকে গেল। করছিলাম। কি খাচ্ছিস? এটাও জানা জরুরি। সৌমিক বলল, টোস্ট, কলা আর বয়েলড এগ। ও, স্টু আনাসনি? ইচ্ছে হলো না, জানোই তো স্টু আমি ভালোবাসি না। তা বলে কলা খাবি? কাল রাতে ঘং ঘং কাশছিলি না? অসহ্য অসহ্য। কবিতা বসুরায় কি এখনো বোঝে না তার প্রতি মুহূর্তের খবরদারিকে কি চোখে দেখে সৌমিক? ভারী গলায় সৌমিক বলল, ভুলে যেও না আমার 28 বছর বয়স হয়ে গেছে। আই নো হোয়াট টু ইট। হ্যাঁ বটেই তো, বলবিই তো। মার মন তুই আর কি বুঝিস। স্পষ্ট শুনতে পাচ্ছি গলা খড়খড় করছে। একে এই ঠান্ডায় গিয়ে বসে থাকিস। সেন্টু, মানসিক চাপ তৈরি করার বস্তা পচা কৌশল। সৌমিক স্বর আরো ভারী করল। কাশির সঙ্গে গলার কোনো সম্পর্ক নেই। আর কিছু বলবে? পলকের জন্য ও প্রান্ত নীরব। ফোন রেখে দেবে কি? না, আবার শব্দ বাজছে। কালকের কথা মনে আছে? মেমোরি সার্চ করল সৌমিক। ব্ল্যাঙ্ক সিগন্যাল। জিজ্ঞাসা করল, কি কথা বলো তো? কাল ও বাড়ি যাওয়া আছে। মগজে পিপ 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 পিপ। আশ্চর্য, ওই মারাত্মক কথাটা কি করে সৌমিক ভুলেছিল এতক্ষণ? অফিসে বেরোনোর সময় তো মা কম ঘ্যান ঘ্যান করেনি। বিরক্ত গলায় সৌমিক বলল, এই কথাটা রিপিট করার জন্য তুমি ফোন করেছো? হ্যাঁ, দেয়ার শুড বি লিমিট মা। দিস ইজ অফিস, তোমার পুতুল খেলার জায়গা নয়। আমি জানি ফোন করেছি কারণ কালকের প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়েছে। বিকেলে নয়, আমরা যাব কাল সকালে। দুপুরে ওরা আমাদের খেতে বলেছে। আগে থাকতে তোকে জানিয়ে রাখলাম। কাল দুপুরে কিন্তু অন্য কোনো প্রোগ্রাম রেখো না। থ্যাঙ্কস। তেতো স্বরে কথাটা বলে ঘটাং করে রিসিভার নামিয়ে রাখলো সৌমিক। বিবমিশা জাগছে। মা একেবারে ঘাড়ের উপর চেপে বসেছে। আবার কম্পিউটারের পর্দায় ধূসরতর ছবি, একের পর এক। খুদে সৌমিক কমিক্স পড়ছে। হাত থেকে ছবিওয়ালা বই কেড়ে নিল মা। মা, হোম টাস্ক তো শেষ, এখন একটু পড়ি না মা। না, একদম না। সামসের পরের এক্সারসাইজটা করো, বুঝেছো? কুন্তল অভিষেকের থেকে তোমাকে এগিয়ে থাকতে হবে, অন্তত 1 পা। পার্কে ফুটবল খেলছে সৌমিক। ঘাড় ধরে মা হিড়হিড় করে মাঠ থেকে টেনে নিয়ে এলো। ফুটবল হলো চাষারে খেলা, ওতে ব্রেন ভোঁতা হয়ে যায়। তুমি ক্রিকেট খেলতে পারো। একটু খেলি না মা, প্লিজ। ক্লাস 7-এর সৌমিক একা একা স্কুলে যাবে বলে বায়না ধরেছে। কারণ মা তো যায় না মা, তুমি কেন যাবে? ঠাস করে চর কষালো মা। কেন? হ্যাঁ কেন? এখনই বুঝি বকে যাওয়ার শখ হয়েছে না? মাধ্যমিকের পর কুচবিহারে পিসির বাড়ি যাওয়ার জন্য লাফালাফি করছে সৌমিক। ওখানে কত মজা। রন্টুদা সাঁতার শেখাবে, সাইকেলে চড়া শেখাবে, তোরসা নদীতে নৌকায় ঘোরাবে খুব। নিয়ে যাবে জয়ন্তী পাহাড়, যে পাহাড়ে সর্বক্ষণ মেঘ আটকে থাকে। কিন্তু হলো না।
ছুটিটা তুমি হেলায় নষ্ট করতে পারবে না সমু। আমি সায়েন্সের টিউটর ঠিক করেছি। হায়ার সেকেন্ডারি সিলেবাসটা বিশাল, এখন থেকেই তুমি পড়াশোনা শুরু করে দাও। সেকেন্ড ইয়ারে পড়ার সময় কবিতার খাতাটা ভ্যানিশ হয়ে গেল হঠাৎ। গান শুনতে ভালোবাসে সৌমিক। পরীক্ষার ঠিক আগে অজ্ঞাত কারণে টেপ অচল। এমন আরো কত ছবি। ছোট মামার বিয়েতে দারুণ হইচই চলছে বরানগরের বাড়িতে। রাতে দঙ্গল বেঁধে নাইট শোয়ে সিনেমায় যাওয়া হবে। নমক হালাল, অমিতাভ বচ্চন। মার ঘাট টেরা, ফিরতেই হবে। থাকি না মা আজকে, সবাই তো থাকছে, একটা তো রাত। মা বলেছিল, না একদম না, আগামী সোমবার তোমার অঙ্কের ক্লাস টেস্ট আছে, কাল স্যার তোমাকে পড়াতে আসবেন। দাদু দিদার অনুরোধে পর্যন্ত গড়ল না মা। বইমেলা থেকে কেনা জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা অবলীলায় বেচে দিল কাগজওয়ালাকে। কেরিয়ারের কথা ভাবো একটু সমু, কবিতার জন্য তো সারা জীবন পড়ে রইলই। কি মর্মভেদে ঘৃণা যে পাথর হয়ে আছে সৌমিকের বুকে। তার প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বাসনাকে পায়ের তলায় পিষেছে মা। সৌমিকও প্রতিশোধ নিয়েছে। কেন নেবে না? কেন পড়ে পড়ে মার খাবে সে? সে মোটেই কবিতা বসুরায়ের ইচ্ছের গাছ নয়। তাকে ঘেঁটি ধরেও জয়েন্ট এন্ট্রান্সে বসাতে পারেনি মা। তখন কবিতা বসুরায় এক পা পিছিয়ে ছিল। যাক, ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক, সায়েন্টিস্ট হোক ছেলে। সত্যেন বোস, মেঘনাথ সাহা, সৌমিক বসুরায়, শুনতে খারাপ লাগবে না। রিসার্চ করতে বিদেশে যাবে ছেলে, ফিরে কোনো ইনস্টিটিউট ফিটিউটের ডিরেক্টর হয়ে বসবে। কিন্তু সেই গুড়েও বালি। মাকে লুকিয়ে দুম করে কমার্স স্ট্রিমে ভর্তি হয়ে গেল সৌমিক। কবিতা বসুরায় বুক চাপড়াচ্ছে, অন্নজল ত্যাগ করল। বাবা বোঝানোর চেষ্টা করলো শেষে, কমার্স স্ট্রিমেও তো সাইন করা যায়, ওকে একটু ওর মতো করে বাড়তে দাও কবিতা। কেন অত ভাবছো বলো তো? কিছুকাল গুম হয়ে রইল মা। সৌমিকের সঙ্গে কথা পর্যন্ত বলতো না। তারপর শুরু হলো নতুন চাপ। চার্টারটা করে তোকে এমবিএ করতেই হবে সমু। শুধু মার ইচ্ছেটাকে উপহাস করার জন্যই না চার্টারটা পড়া হলো না সৌমিকের। এত কিছুর পরেও কবিতা বসুরায়ের শিক্ষা হয়নি। এখন সৌমিকের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে মা। এখানেও সৌমিকের নিজের কোনো চয়েস নেই। পাত্রের কি গুণ না, সে নাকি মার গুরু বোনের মেয়ে। গুরুদেব নাকি তাদের জোর মিলিয়ে দিয়েছেন। আশ্চর্য! আর কথা পর্যন্ত দিয়ে ফেলেছে মা। ধন্য সাহস। মেয়েটাকে রিজেক্ট করে দেবে সৌমিক? কিন্তু কেন? একটা নারী শরীরের জন্য সে কি উন্মুখ হয়ে নেই? মাথায় আবার পিপ পিপ পিপ। নিবেদিতার কথাটা মেমোরিতে এসে গেল। কনজুগাল লাইফের তুই সিও বুঝিস না। সৌমিক মাথা ঝাঁকালো। বুঝি নাই তো, কিন্তু বুঝতে চাই, বাট নট থ্রু দ্যাট গার্ল যাকে মা পরিবেশন করে দেবে। শুধু মার ইচ্ছেটাই মেয়েটাকে অপছন্দ করার জন্য যথেষ্ট কারণ। কাল একটা সিন ক্রিয়েট করলে কেমন হয়? ওই বাড়িতে সবার সামনে যদি না বলে দেয় সৌমিক? হ্যাঁ, সৌমিক তাই করবে। কবিতা বসুরায়ের ইচ্ছের গাছটাকে জন্মের মতো মুড়িয়ে দেবে সে। উফ, মার ফেসটা তখন যা হবে না। পারবে কি সত্যি সত্যি? চিন্তাটা এই প্রথম নয়, কদিন ধরে উঁকিঝুঁকি দিচ্ছে মনে। রাতে বিছানায় শুয়ে চোখ মুছলে ভাবনাটা হঠাৎ হঠাৎ স্কার্ট টোমাহকের মতো হানা দেয়। সঙ্গে সঙ্গে সংশয়টাও। পারবে কি সৌমিক? মার বিপক্ষে তার সব অভ্যুত্থানই সফল হয়েছে, কিন্তু কোনো জয়কেই সে উপভোগ করতে পারেনি। কি করে বা পারবে? মার ইচ্ছের গাছ মুড়োতে গিয়ে সে নিজেই তো একটা অন্য গাছে পরিণত হয়ে গেছে, এবং সেই অন্য গাছটাও মার ইচ্ছের গাছের থেকে তেমন কিছু আলাদা তো নয়। মা তাকে রুমাল করতে চেয়েছিল, আর সে বেড়াল হয়ে গেল, এমন তো আর ঘটল না। সেই একঘেয়ে ক্লান্তিকর জীবন ছন্দ। আহার, অফিস, ঘুম, অফিস, ঘুম, আহার,
ঘুম, আহার, অফিস। দোষ সেই বুলডগটার। একটু সরতে চাইলেই এমন ঘাউ ঘাউ করে ওঠে কুত্তাটা। এইখানেই কবিতা বসুরায় জিতে গেছে। নির্ভুলভাবে কুকুরটাকে ফিট করে দিতে পেরেছে সৌমিকের ঘাড়ের কাছে। অদৃশ্য এক জন্তু, তবু কি ভয়ঙ্কর তার হুঙ্কার। ছোট শালা সমু, ছোট ছোট ছোট, ঘেউ ঘেউ ঘেউ। একবার, ফর ওয়ান্স, যদি কুত্তাটা গর্জন করার আগেই শ্রমিক ঘাড় ঘোরাতে পারত। কিউবিকলে উৎপল, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট। ছোট্ট আলোচনা সেরে চলে গেল উৎপল। ঢুকল আর একজন। সময় বয়ে চলেছে দ্রুত। 4টেয় মিটিং, জিএম এর চেম্বারে। মুম্বাই থেকে কয়েকটা নতুন স্কিমের সার্কুলার এসেছে, তারই বিস্তারিত পর্যালোচনা। নামেই ডিসকাশন। এসব মিটিংয়ে রোবট হয়ে বসে থাকাই দস্তুর। মাঝে মাঝে যান্ত্রিক কুশলতায় ঘাড় নাড়ানোই একমাত্র কাজ। জিএম এর চেম্বার থেকে যখন বেরোলো সৌমিক, তখন মাথাটা ইট হয়ে গেছে। সোজা কিউবিকলে এলো না সৌমিক, টয়লেটে গেল। চোখে মুখে জল ছেটালো খানিকটা। রুমালে মুখ মুছতে মুছতে এসে দাঁড়ালো জানলায়। এই অফিসে একমাত্র টয়লেট থেকেই বাইরের পৃথিবীটা দেখা যায়। আবার ময়দানের দিকে চোখ সরে গেল সৌমিকের। দিনের আলো মলিন এখন। অনেক নিচের ময়দানের সবুজ ভেলভেটে বাদামি ছায়া। মানুষরা সব অস্পষ্ট, তবু তাদের এখনো দেখা যায়। কালচে পিঁপড়ের মতো মানুষ নাড়াচাড়া করছে ভেলভেটে। সৌমিক ওখানে থাকলে তাকেও কি এখান থেকে ওই অতটুকুই লাগবে? কোনটা মানুষের আসল মাপ? তাকে যেখান থেকে যতটুকুনি দেখায় ততটুকুনি কি? অস্বস্তিকর চিন্তা। চোখ ওঠালো সৌমিক। দূরে একটা মাস্তুলের মতো দেখা যায় না? গঙ্গায় জাহাজ ঢুকছে। কোন দেশের জাহাজ? ওই জাহাজ কি ইচ্ছে করলে কোনো অচিন দেশে চলে যেতে পারে? আবার বুলডগটার ঘেউ, ছোট ছোট ছোট। সচকিত সৌমিক টয়লেট থেকে বেরিয়ে বাদামি রং করা লক্ষণ গণ্ডিতে ফিরল। বেশ কিছু ডাটা আরও ফিট করতে হবে কম্পিউটারে। কয়েকটা ইনফরমেশন স্টাডি করতে হবে। হেড অফিসে কিছু ইমেলও পাঠানো দরকার। মিনিট 15 পর একটা অচেনা সুগন্ধ নাকে লাগলো সৌমিকের। কিউবিকলের মুখে এক তরুণী এসে দাঁড়িয়েছে। শ্যামলা রং, মাঝারি হাইট, ঝকঝকে মুখ, গাঢ় উজ্জ্বল চোখ। পরনে সূক্ষ্ম এমব্রয়ডারি করা নীল সিল্কের কামিজ, নীল সালোয়ার, কাঁধে ফিরোজা রঙের ওড়না, রেশম রেশম চুল পিঠের উপর ছড়ানো। সৌমিক একটু অবাক হলো। এই সময়ে কাস্টমার তো বড় একটা আসে না। পেশাদারি ভদ্রতায় সৌমিক টানটান। ইয়েস প্লিজ, হাউ ক্যান আই হেল্প ইউ? মেয়েটা এক পা এগোলো। আপনি কি সৌমিক বসুরায়? ইয়েস। আমি আপনার কাছেই এসেছি ফর সাম পার্সোনাল রিজন। সৌমিক আড়ষ্ট হয়ে গেল। বলুন, বসুন না। থ্যাঙ্কস। মেয়েটা বসল না, সোজাসুজি বলল, আপনি কি আমার সঙ্গে একটু বাইরে যেতে পারবেন? সৌমিক চেয়ারে আটকে গেল। কেন বলুন তো? মেয়েটা আবছা হাসল, অথবা হাসল না। সৌমিকের মনে হলো হাসছে। তারপরই সপ্রতিভ গলায় বলল, আমার নাম দৈতা, দৈতা মিত্র। নামটা কি আপনার একদম অপরিচিত লাগছে? সৌমিক হতচকিত হয়ে গেল। পাখি কেন নিষাদের দরজায়? শেষ হলো নীল ঘূর্ণি প্রথম পর্ব। শেষ হলো নীল ঘূর্ণি দ্বিতীয় পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু।
আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।